যেটা জরুরি সেটা হচ্ছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম। কারণ ইসরায়েল যা বলছে ঠিক তাই কিন্তু ঘটাচ্ছে, তাই করছে। নেতানিয়াহু বলছেন যে তার মতো মানুষ এদেরকে এত ভয়ঙ্কর রেজিম বলছেন, তোমরা নেমে আসো, তার পতন ঘটাও। এবং আমরা এর মধ্যে খেয়াল করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরান ও ইসরায়েলের ভিতরে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা ইরানের বিভিন্ন জায়গায় তথা মিডিয়া, হাসপাতাল সহ বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে, গত রাতে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলায় সেই জায়গাগুলো ছিন্ন ভিন্ন ও ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইরানের কলিজার ভেতরে আঘাত করেছে এবার ইসরায়েল। রাতের ভেতরেই কি ধরনের অ্যাকশন নিল ইসরায়েল, আসুন সর্বশেষ আপডেট জানবো আমরা রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বাংলা একটা কথা আছে, বিপদে বন্ধুর পরিচয়। রাশিয়ার বিপদে ইরান যেভাবে পাশে দাঁড়িয়েছে, আমার মনে হয় যে পুতিনের উচিত গোপনে জিনিস দেওয়া বন্ধ করে প্রকাশ্যেই দেওয়া। আর সবচেয়ে বেশি এই মুহূর্তে যেটা জরুরি সেটা হচ্ছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম। কারণ ইসরায়েল যা বলছে ঠিক তাই কিন্তু ঘটাচ্ছে, তাই করছে। আজকে সকালবেলা ইসরায়েল একটা বক্তব্য দিয়েছিল যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও থাকবে না। দেখেন, এই বার্তাটা তারা আগে দিয়েছে, দেওয়ার কয়েক ঘন্টা পর ইরানের যে রাষ্ট্রীয় টেলিভিশন ভবন, সেই ভবনে হামলা চালিয়ে বসছে। যদিও এখন পর্যন্ত ওই রকম ক্ষয়ক্ষতি হয় নাই, সেই টেলিভিশনের সম্প্রচার চালু আছে বা রেডিওর চালু আছে। পাশাপাশি উত্তরাঞ্চলীয় অঞ্চল ডিস্ট্রিক্ট 3 সেইখানে কিন্তু আজকে রাতে আরো বড় ঘটনা ঘটবে। আগে আমি নিউজটা দিয়ে গেলাম। ইরানের, আমি জানি না যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমে আসলে কতটা দুর্বলতা আছে, কারণ ইসরায়েল বলছিল ইরানের আকাশ নাকি ইসরায়েলের নিয়ন্ত্রণে। এই যে কথাটা, এটা কিন্তু অনেকাংশে সত্যি। কেন সত্যি? যে হামলার তৃতীয় চতুর্থ দিন ইরান কিন্তু বড় বড় অভিযান চালাচ্ছে। 100টা মারলে 20টা গিয়ে পড়তেছে নানান কারণে। আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা জানেন যে কেন আসলে সবগুলা পৌঁছাতে পারছে না। কিন্তু নিজেদের আকাশ সীমাকে সিল করা বা ইসরায়েল থেকে যে কোনো সময় হামলা আসবে না, এটার তো কোনো কারণ নাই। সো আকাশ প্রতিরক্ষা সিস্টেম, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে যখন বইলা কইয়া একটা হামলা চালানো হচ্ছে, সেখানে কিন্তু ইসরায়েলের সফলতা বা জনগণের মানসিক শক্তি কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। দর্শক, আজকে কিছুক্ষণ আগে আপনার ইসলামিক রিপাবলিক অন ইরান ব্রডকাস্টিং, যেই ইরানের যে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনটিতে হামলা চালিয়েছে ইসরায়েল, সম্প্রচারকারকরা স্ক্রিনে প্রদর্শিত টেক্সটে বলছিলেন তাদের সমস্ত অনুষ্ঠান কোনো বাধা ছাড়াই আপনার পুনরায় লাইভ শুরু হচ্ছে। দ্বিতীয় ধাপে বাধা দেওয়ার পর বা হামলার পর কয়েক ঘন্টার ভিতরে বা মিনিটের মধ্যেই, হয়তো ঘন্টাখানেকের মধ্যেই আবার পুনরায় সম্প্রচার শুরু হয়েছে। নিউজ টিকারে বলা হয়েছে ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় টিভির একটি ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে আমরা আল জাজিরা এবং ইরানি সংবাদ মাধ্যমের বরাতে দেখতে পেয়েছি ইসরায়েলি হামলা কিভাবে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হয়েছে। একজন উপস্থাপক তিনি টিভিতে সরাসরি সম্প্রচার করছিলেন, তখনই একটি বিস্ফোরণ ঘটে। এরপর তিনি উপস্থাপনা ছেড়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন। আজকে সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল কারেজ বলছিল, তার নামটাও ইসরায়েল কারেজ, যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও অদৃশ্য হতে চলছে। তেহরানের যে জেলায় সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি অবস্থিত, সেখান থেকে সরে যাওয়ারও সতর্কতা জারি করা হয়েছিল। ইসরায়েলের বক্তব্য, ইরানি প্রচারণা উস্কানিমূলক, সুতরাং এই প্রতিষ্ঠানটাকে তারা গুড়িয়ে দেবে। আর এরপর কাছাকাছি যারা বসবাসকারী বাসিন্দা আছেন তাদেরকেও সরে যাওয়ার ঘোষণা আসছিল। অপরদিকে তেহরানের উত্তরাঞ্চলীয় জেলা 3 বা ডিস্ট্রিক্ট 3 এর একটি অংশের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আপনার একটু আগে আবার ইসরায়েল বলছে যে সেখানে বিমান হামলা চালানোর পরিকল্পনা করছে তারা। জনগণ যেন নিরাপদ স্থানে চলে যায়, সেখানে যে সামরিক ঘাঁটিগুলো আছে এটার আশেপাশে যেন কেউ অবস্থান না করে। আমরা সকালেই বইলা দিছি যে এই ঘটনা ঘটবে, এখনো ঘটে নাই। ইরানের উচিত এই যে বইলা কইয়া একটা হামলা চালাচ্ছে, সেই হামলাটাকে প্রতিহত করতে না পারাটা হচ্ছে নিজেদের দুর্বলতারা কিন্তু প্রকাশ হচ্ছে শত্রুপক্ষের কাছে। এখন আমরা যতদূর ইরানের সামরিক সক্ষমতার দিক থেকে জানি, S-400 অথবা S-300 এই লেভেলের
কিছু আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইরানের কাছে আছে, যদিও রাশিয়ার সাথে একটা বড় চুক্তি আছে, কিন্তু চুক্তি অনুযায়ী এটা 2026-এর জুন নাগাদ ইরান নতুন আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো পাবে। এখন যেহেতু ইমার্জেন্সি, ইরানের উচিত রাশিয়া থেকে সরাসরি এগুলাকে নিয়ে আসা এবং পুতিনের উচিত পশ্চিমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের পাশে দাঁড়ানো, নয়তো এখানে অনেক কিছুই করবে। ইরান পাল্টা হামলা চালাবে, কিন্তু ইরানের হামলাগুলো 5টা লেয়ারে আটকে যাচ্ছে, কিন্তু ইসরায়েলের হামলা এক লেয়ারেই ঢুকে যাচ্ছে। বন্ধ করার বা প্রতিরোধের একটাই সিস্টেম, আকাশ প্রতিরক্ষা সিস্টেম। কারণ সামরিক স্থাপনা এগুলো তো চাইলেই নিয়ে কোথাও নিয়ে মানে সরাই নেওয়া যাবে না। আল্লাহ ভরসা, তবে ইরানকে সচেতন হওয়া উচিত। ভালো থাকুন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরান ও ইসরায়েলের মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা এখন শুধু এখানে নয়, বরং এটা এখন পারমাণবিক পরীক্ষামূলক বিস্ফোরণের পথে চলে গিয়েছে। পশ্চিমা বিশ্ব বারবার ইরানকে নিষেধ করলেও ইরান কি শুনবে? এই পারমাণবিক বিস্ফোরণের হাত থেকে কি ইসরায়েল বাঁচবে? আসুন বিস্তারিত আরো জানবো রিপোর্টে। এয়ারফোর্সের যে উইং, সেটার চিফকে হত্যা করা হয়েছে 2010 থেকে 13 পর্যন্ত ইরানের যে নিউক্লিয়ার বা অ্যাটমিক এনার্জির যিনি চিফ ছিলেন তাকে হত্যা করা হয়েছে। তিনি এখন এমপি এবং তিনি রিসেন্টলি ইরানের নিউক্লিয়ার ওয়েপন তৈরি খুব অল্প সময়ের মধ্যে করা হবে এই ধরনের কথাবার্তা বলছিলেন। এর বাইরে আরও 4 জন অন্তত নিউক্লিয়ার সায়েন্টিস্টকে হত্যা করা হয়েছে। এবং প্রিসিশন অ্যাটাক, আপনারা খেয়াল করুন এই ছবিটা, যে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে কিভাবে একটা মিসাইল ঢুকে ব্যক্তিকে হত্যা করেছে। তার মানে মোদ্দা কথাটা হলো, ইরানের অভ্যন্তরের কি অবিশ্বাস্য রকম গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছে ছিল। এটা খুবই সারপ্রাইজিং লাগবে এবং তার এই ক্যাপাবিলিটিও অসাধারণ। এবং আমাদের মনে থাকার কথা, ইরাকের নিউক্লিয়ার ওয়েপন প্রোগ্রামের একজন খুবই বড় সায়েন্টিস্টকে একবার ইসরায়েল অকল্পনীয় রকম একটা প্রযুক্তি দিয়ে হত্যা করেছিলেন। একটা অটোমেটেড মেশিন গান দিয়ে হত্যা করা হয়েছিল, আমাদের সেই খবরও নিশ্চয়ই মনে আছে। তার মানেটা এই দাঁড়ালো, ইরানের ভেতরে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা এই পর্যায়ে পৌঁছেছে যে তারা ব্যক্তিকে পিন পয়েন্ট করতে পারছেন এবং হত্যা করতে পারছেন। ইরানের মতো দেশের কাছে আসলে তার স্থাপনা অ্যাটাক করে, তার 5th জেনারেশন ফাইটার্স আছে, সে অ্যাটাক করে চলে যেতে পারে সারফেসের স্থাপনা, সেটা একটা দিক। কিন্তু এরকম ব্যক্তিকে টার্গেট করে এত সিগনিফিক্যান্ট মানুষজনকে হত্যা করে যেতে পারা অকল্পনীয় ব্যাপার। এটা চরম ব্যর্থতা ইরানের পয়েন্ট অফ ভিউ থেকে। এমনকি ইরান কোনো ফাইটার গান ডাউন করতে পারে নাই, তার চাইতেও এটা অনেক বেশি লজ্জার। এটার একটা পটেনশিয়াল কারণ হয়তো আছে বলে আমি মনে করি, এটা নিয়েও কথা বলবো। তো এই কাজটা যখন ঘটলো, এরপর ইরান একটা কাজ করেছে, ইরান তার ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা করেনি। প্রথম দিনই সে সব ক্ষয়ক্ষতি দেখিয়েছে, কোথায় কোথায় অ্যাটাক হয়েছে, কারা কারা মারা গেছে। সেদিনই বোঝা যাচ্ছিল ইরান সম্ভবত একটা অল আউট অ্যাটাক করার চেষ্টা করবে। কারণ কেউ যদি মানে অ্যাটাক পাল্টা অনেক সিভিয়ার করতে না চায়, সে আসলে এগুলো লুকাবে। কারণ এগুলো যদি পাবলিক হয়ে যায়, এগুলো যদি প্রকাশিত হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই তার দেশের অভ্যন্তরে চাপ তৈরি হবে, বা ইরান যে একটা রিজিওনাল সুপার পাওয়ার হতে চায় তার সেই ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে, টিকে থাকবে না। কারণ দেখবে এই রকম অ্যাটাক হওয়ার পরও এবং এই মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরও ইরান কোনো রিটালিয়েট করে নাই। সো ওদেরকে যখন দেখানো হচ্ছিল, এটা মোটামুটি বোঝা যাচ্ছিল যে ইরান রিটালিয়েট করতে যাচ্ছে। এরপর ইরান পরপর 2 রাত, আমি জানি না এই ভিডিও যখন রেকর্ড করছি গতকাল রাতে, এর মধ্যেও আবার কি হবে, সম্ভবত পাল্টাপাল্টি হবে। কারণ ইসরায়েল তার অ্যাটাক বাড়াচ্ছে, ইরান বাড়াচ্ছে। আমরা প্রচুর দৃশ্য দেখেছি ইরানিয়ান ব্যালিস্টিক মিসাইলস, এবং কেউ 2-1টা মিসাইলকে ইরানের কিছু হাইপারসনিক মিসাইল সম্ভবত আছে, সেই ইউজ করছে, এই ধরনের আলাপ আছে। যদিও শেষ পর্যায়ে টার্মিনাল স্টেজে ব্যালিস্টিক মিসাইলগুলো খুবই স্পিডে নামে। ইরান ড্রোন, ব্যালিস্টিক মিসাইল সব কিছু দিয়ে কম্বাইন্ড একটা অ্যাটাক করেছে এবং ইসরায়েলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। হত্যা খুব বেশি না হলেও ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে, কারণ ইসরায়েল যে সব মানুষজনকে তাদের সিকিউর জায়গায় থাকতে বলছে এবং সেই কারণে ক্যাজুয়ালিটি খুব বেশি তা না। তারপরে অনেকেই মারা গেছেন, হতাহত হয়েছেন, কিন্তু তার ডিস্ট্রাকশন হয়েছে। আমরা প্রচুর ছবি দেখেছি, ভিডিও দেখেছি, যেগুলোতে ইসরায়েলের বিভিন্ন এলাকাতে ইরানের মিসাইলগুলো পড়ে সমস্যা তৈরি করেছে। এমনকি শুধুমাত্র সিটির মধ্যে না, হাইফা ইসরায়েলের বন্দর শহর, সেখানে ইরান অ্যাটাক করতে পেরেছে এবং সে গ্রাউন্ডে অ্যাটাক করতে পেরেছে তার মিসাইল দিয়ে। এখন পাল্টাপাল্টি চলছে। এখন প্রশ্নটা হচ্ছে কতটুকু চলা সম্ভব, এবং কেন বলছিলাম যে সংঘর্ষটা কেন, ইসরায়েল কেন এই অ্যাটাকটা করতে যাচ্ছে। আপাতত এই দুটো ইস্যুর জবাব দিয়ে শেষ করব, তার বাইরেও আরও কিছু কথা আছে। প্রথম কথাটা হলো, আমি আরও কিছু ভিডিও এটা নিয়ে করব।
প্রথম কথাটা হচ্ছে ইসরায়েল যে সামনে আনার চেষ্টা করছে নেতানিয়াহু যে ইরানকে কোনোভাবে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অর্জন করতে দেওয়া হবে না, এটা ফালতু কথা। এই যে অ্যাটাক আছে, এই অ্যাটাক আসলে এই অ্যাটাক দিয়ে কিছু করা যাবে না, এটা নির্ধারিত হয়েছিল 1981 সালে। 81 সালে ইরাকের একটা নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে ইসরায়েল একই রকমভাবে অ্যাটাক করে সেই ফ্যাসিলিটিটা ধ্বংস করে দিয়েছিল। ফলে ইসরায়েলের ওই অ্যাটাকের পর যে কোনো দেশ, মিডল ইস্টে মুসলিম দেশ যদি ডিসাইড করে সে নিউক্লিয়ার ওয়েপন বানাবে, নিউক্লিয়ার এনরিচমেন্ট করবে, তার কাছে একটা সহজ ফর্মুলা চলে গেল, সেটা হচ্ছে সারফেসে তেমন কিছু করা যাবে না, সব আন্ডারগ্রাউন্ড করতে হবে। এবং ইরান ডিড দ্যাট। নাতানজের মেজর অংশটা আন্ডারগ্রাউন্ড এবং সবচেয়ে সফিস্টিকেটেডটা এত গভীরে ইসরায়েলের কিছু করার নাই। যেমন আমরা এখন GBU-72 নাম শুনছি, একটা বাংকার ব্লাস্টার বম, এর সাথে জেডাম কিট আছে, যদি লাগিয়ে আপনি ডিপ্লয় করে দেন, ওটা ছেড়ে দিলেই ওটা GPS গাইডেন্স দিয়ে আপনার টার্গেটে চলে যাবে। কিন্তু কতদূর যাবে? কতদূর যাবে? বলা হচ্ছে যদি মাটি থাকে, এটা ক্লাসিফাইড তথ্য, কিন্তু মোটা দাগে তথ্য হচ্ছে এটা 150 ফুট পর্যন্ত মাটির ভেতরে গিয়ে বাস্ট করতে পারে। অনেক কিছু, এটা মানে 150 ফুট ছোড়া কথা না। আর যদি রিনফোর্স কংক্রিট থাকে 5 মিটার পর্যন্ত রিনফোর্স কংক্রিট যদি সে সারফেসে থাকে, সেটাকেও ভেঙে ঢুকে যেতে পারবে। তাতে কি আসলো গেল? নাতানজের একটা বিরাট অংশ আছে 50 থেকে 60 মিটার, কিন্তু এটা মেজর অংশ না। 800 মিটার গভীরে নাতানজ এবং আরেকটা তাদের নিউক্লিয়ার যে এনরিচমেন্ট প্ল্যান্ট আছে সেগুলো 800 মিটার গভীরে। তো সুতরাং ওখানে যে বিউ দিয়ে কিছু করা যাবে না। ইভেন সারফেসে যদি একটা নিউক্লিয়ার অ্যাটাকও হয়, প্রবাবলি 800 মিটার নিচের ওটা সিকিউরড হবে। ওখানে যদি মেজর কোনো আর্থকোয়েকের মতো পরিস্থিতি হয়ে কিছু না হয়, আসলে ওইটার ক্ষতি করা যাবে না। একটা আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ওয়েপন দিয়ে সেটাকে ধ্বংস করা যেতে পারে। তার মানেটা হচ্ছে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের আসলে নেই, এইভাবে নেই। এরিয়াল অ্যাটাক মিসাইল যাই বলি না কেন, কিছু দিয়েই নেই। সুতরাং এই যে নিউক্লিয়ার ওয়েপনের কথা বলা হচ্ছে, এটা আসলে ইরানকে অ্যাটাক করার একটা চেষ্টা, একটা বাহানা। ইরাকে যেমন ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ছিল, যদিও ইরাকের ক্ষেত্রে একেবারে মিথ্যা ছিল, ইরানের ক্ষেত্রে এটা মিথ্যা না। এটা একটু আমরা জেনে রাখবো। নানান জায়গায় নানান তথ্য পাওয়া যায়, তবে ইরানের কাছে সম্ভবত 400 কিলোগ্রামের বেশি ইউরেনিয়াম-235 আছে, যেটা 60% পর্যন্ত পিউরিফাইড। মানে আমরা জানি নেচারে যে পরিমাণ ইউরেনিয়াম পাওয়া যায় মূলত U-238, এটা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার জন্য উপযোগী না, রাদার এটার অন্য আইসোটপ U-235 ইজ মোর সুটেবল, সো ওটা দিয়েই করা হয়। এখন এটাকে পিউরিফাই করতে 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 সেন্ট্রিফিউজগুলো থাকে, পিউরিফাই করতে করতে এগুলো একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায়। বলা হয় বম গ্রেডের জন্য অ্যাটলিস্ট 85% হলে সেটা খুবই উপযোগী হয়ে ওঠে। সো 60% হয়ে গেছে, সেই বাকিটা 85%-এ যদি নিয়ে যাওয়া যায়। আর একটা কমন ধারণা দেই যে এটা দিয়ে কীরকম বম হতে পারে। বিভিন্ন রকম ইল্ডের বোমা আছে, মানে এগুলো তো ফিউশন বোমা। নিউক্লিয়ার ওয়েপন তো দুই রকম, একটা ফিউশন, একটা ফিউশন, যেগুলোকে আমরা সহজ ভাষায় হাইড্রোজেন বোমা বলি বা এগুলো থার্মোনিউক্লিয়ার বম বলি। তো ফিউশন ওয়েপন বানানোর জন্য একটা গ্রস কথা বলছি, এটা অনেক রকম যদি কিন্তু আছে। সবচেয়ে বেসিক ধরনের একটা যদি ফিউশন ওয়েপন বানানোতে হয় U-235 দিয়ে, একটা ক্রিটিক্যাল মাস বলে। মানে আপনি কোনো প্রযুক্তিও যদি ব্যবহার করতে না পারেন, ক্রিটিক্যাল মাস মানে হলো কতটুকু U-35 লাগবে আপনার ওজনে, সেটাকে ক্রিটিক্যাল মাস বলে। ওইটাকে নিউক্লিয়ার রিয়াকশন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।